স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মানুষের প্রথম চাকরি সবসময় একটু স্পেশাল হয়। মনে করুন আপনি আপনার জীবনের প্রথম চাকরি পেলেন একটি প্রত্যন্ত গ্রামে, মানে এক কথায় যাকে বলে ধ্যারে গোবিন্দপুর। এবার আপনি শহরের ছেলে, তাই মন কিছুতেই ভালো লাগছে না। কাছের মানুষ, নিজের শহর সবকিছু ছেড়ে এই গ্রামে চলে এলেন। কিন্তু ঠিক এই সময় দুজন মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয় এবং আস্তে আস্তে ভালো লাগাও শুরু করে সেই গ্রাম, গ্রামের গাছপালা, রাস্তাঘাট, মানুষজন, এমনকি আপনার নতুন চাকরিটাকেও। কিন্তু এত ভালো লাগা সত্ত্বেও একদিন ওই চাকরিটা ছেড়ে আসার জন্য আপনি মরিয়া হয়ে উঠলেন। কেন বলুন তো? ভয়, নাকি কোনো ভয়ঙ্কর নির্মম সত্যি? আজ আপনাদের জন্য রয়েছে জয়শ্রী মণ্ডল ঘড়ুইয়ের কলমে লতি। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটি সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। আমি রণ, পুরো নাম রণদীপ বসু, বাবা মার একমাত্র পুত্র সন্তান। আমি বর্তমানে পেশায় একজন কর্মরত নার্স। আমার বাড়ি রাসবিহারী এভিনিউ, মানে যাকে বলে একেবারে শহর কলকাতার বুকে। কিন্তু আমার কর্মজীবন শুরু হয় এক প্রত্যন্ত গ্রামের হসপিটালে কাজের মধ্যে দিয়ে। সেখানে কতটা কাজের অভিজ্ঞতা অর্জন করেছিলাম জানি না, তবে এক ভয়ঙ্কর বীভৎস অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। কিছুদিন হলো নার্সিংয়ের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। রেজাল্ট বের হতে এখনো মাসখানেক বাকি, তাই ভেবেছিলাম এই সময়টা কোনো প্রাইভেট হসপিটাল জয়েন করব। এতে যেমন সময়টা কেটে যাবে, ঠিক তেমনই কাজের অভিজ্ঞতা হবে, যা আগামীতে আমার কাজে সাহায্য করবে। তো যেমন ভাবা তেমন কাজ। অনলাইনে নিউজ পেপারে কোথাও ভ্যাকেন্সি আছে কিনা খোঁজা শুরু করলাম। প্রতিদিনের মতো আজও ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পেপার দেখছিলাম। এমন সময় একটা নিউজে চোখ আটকালো। পেপারের এক কোণে আছে ভ্যাকেন্সি শব্দটি, আর ঠিক তার নিচে জলজল করছে নিউ পয়েন্ট হসপিটাল। খুব আগ্রহ নিয়েই নিচে দেওয়া মেল আইডিতে অ্যাপ্লিকেশনটা জমা করে দিলাম। দিন 7 পর ইন্টারভিউর ডাক পেলাম। উক্ত দিনে বাবা আর আমি পৌঁছলাম নিউ পয়েন্ট হসপিটাল। হসপিটালটি জয়নগরের দিকে, কলকাতা থেকে বেশ দূরে, তাই পৌঁছাতে অনেকটাই সময় লেগে গেল। ইন্টারভিউ বেশ ভালোভাবেই হলো। ইন্টারভিউর পর একটু চারপাশটা ঘুরে দেখলাম। বেশ ফাঁকা ফাঁকা, পিছনের দিকে পেয়ারা বাগান, অনেক সবজির চাষ হয়ে আছে, বেশ মনোরম পরিবেশ। আর সমস্যা বলতে হসপিটালিটি গ্রামে, আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। যেহেতু ওখানে কিছু মাস, মানে ওই যতদিন না আমাদের প্যানেল বার হচ্ছে ততদিন কাজ করার পরিকল্পনা করেছি। তাই ভাবলাম কিছুদিনের ব্যাপার তো, ও দেখতে দেখতে কেটে যাবে। সেদিন বাড়ি ফিরতে প্রায় রাত 8:30 বেজে গেল। সারাদিনের ক্লান্তিতে রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি একটা মেল নিউ পয়েন্ট থেকে। খুব এক্সাইটেড হয়ে গেলাম। ওরা এত তাড়াতাড়ি রিপ্লাই দেবে ভাবতে পারিনি। মেল খুলে দেখি জয়নিং লেটার, আর 2 দিন পরই জয়নিং। আমার প্রথম চাকরি, এর অনুভূতিটাই আলাদা, যা বলে প্রকাশ করা যাবে না। বাপি আর মাম্মামকে গুড নিউজটা দিতে ছুটলাম। কাল বিকালেই হসপিটালে শিফট করব, কারণ পরশু ডিউটি শুরু, তাই আগে থেকে নিজের রুমের জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। ব্যাগ গোছাতে অনেকটা রাত হয়ে গেল। পরদিন বিকালে বাপি, মাম্মাম আমায় হসপিটাল ছাড়তে এলো। রুম দেখতে আর গোছাতেই সন্ধ্যা গড়িয়ে গেল। যেহেতু আজ সন্ধ্যা হয়ে গেছে, তাই ঠিক করলাম কাল হসপিটালটা ঘুরে দেখব। আজ রুমমেটদের সাথে পরিচয় সেরে খাওয়া কমপ্লিট করে শুয়ে পড়লাম।
আমাদের রুমে আমরা 4 জন থাকব। আজ সারা দিনের ক্লান্তিতে বেশ অঘরে ঘুমালাম। ঘুম ভাঙল ফোনের অ্যালার্মে। আজ ডিউটির প্রথম দিন, আর ডিউটি এসেই আলাপ হলো এক দিদির সাথে। বেশ বয়স্ক মহিলা, কিন্তু কথার মধ্যে কি সৌজন্যবোধ, খুব মায়াময়ী। কথা বলে মনে হলো উনি এই হসপিটালের ইনচার্জ হবেন হয়তো। আজ হসপিটালে পেশেন্টের চাপ খুব বেশি নেই, তাই ওনার থেকে পারমিশন নিয়ে একটু হসপিটালটা ঘুরে দেখতে গেলাম। ইনচার্জ মানুষটি খুবই ভালো, একটু একা একা থাকেন। ওনার সাথে কথা বলে যা বুঝলাম, ওনার নাম টগরী দাস। এই কাছেই ওনার বাড়ি। উনি বিয়ে করেননি, মায়ের সাথেই থাকতেন, কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে মা গত হয়েছেন, তাই এখন উনি একাই থাকেন। বেশ সুন্দর হসপিটালটি। 4 তলা ভবন, গ্রাউন্ড ফ্লোরে মেডিসিন শপ, রিসেপশন, ওয়েটিং রুম, এমার্জেন্সি বিভাগ, প্যাথোলজি ল্যাব। ফার্স্ট ফ্লোরে ওপিডি, জেনারেল ওয়ার্ড, কিছু স্পেশাল ওয়ার্ড রুম, ডক্টর রেস্ট রুম, আর একদিকে পর্দা দিয়ে ঘেরা। ঠিক বোঝা যাচ্ছে না পিছনে কি আছে, তবে একটা রুম বন্ধ করা আছে, সেটা বোঝা গেল পর্দাটা একটু সরে যাওয়ায়। কিন্তু এখানে হাওয়া কিভাবে এলো, এই ভাবনা মনে উঁকি দেওয়ার সাথে সাথেই একটা ডাক কানে এলো। দাদা বাবু, আপনি কি নতুন কাজে এসেছেন? বুকটা ধড়াস করে উঠল। পিছন ফিরে দেখলাম একটি শ্যামবর্ণা মেয়ে দাঁড়িয়ে। বয়স বছর 17 হবে। চোখগুলো কি মায়া ভরা। একটু ইতস্তত হয়ে বললাম, হ্যাঁ, আজই এসেছি, তাই একটু ঘুরে দেখছিলাম। তুমি কে? আগে আমি হলাম লতি। এই পাশের গ্রামেই আমার ঘর। এই হাসপাতালের বাবুকে অনেক বলে কয়ে এই ঘর পরিষ্কারের কাজটা নিয়েছি গো দাদা বাবু। তা দাদা বাবু, তোমার ঘর কটা? কলকাতা থেকে এসেছি। লতির কথাগুলো শুনতে আমার বেশ লাগছে। কি সাবলীলভাবে নিজের মতো করে কথা বলছে। লতি বলল, চলেন দাদা বাবু, ওপরের ঘরগুলা দেখবেন। বলে দুজনে দ্বিতীয় ফ্লোরে এসে দাঁড়ালাম। এই ফ্লোরে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, ওটি, আইসিইউ রুম, বেশ সুন্দর ছিমছাম সাজানো পুরো ফ্লোরটা। আর কি মিষ্টি একটা সুবাসে ভরে আছে। আমি বললাম, থার্ড ফ্লোরে কি আছে? ওই তো গো দাদা বাবু, খাবার ঘর আর বড় দোকান ঘর আছে। লতি, সব তো ঠিক আছে, তবে বেশ ফাঁকা ফাঁকা। হসপিটাল বলতে যা আমাদের মাথায় আসে, এটি তার সম্পূর্ণ উল্টো। ও দাদা বাবু, এই হাসপাতাল তো সেভাবে এখনো শুরু হয়নি গো, তাই অমন ফাঁকা ফাঁকা করছে। আমি মনে মনে ভাবছিলাম যে গ্রাম্য এলাকায় এমন একটা হসপিটাল ভাবতেই অবাক লাগছে। স্টাফও কিন্তু খুব বেশি নেই, তবে সুন্দর। হঠাৎ লতি আমায় অবাক করে দিয়ে বলে, হ্যাঁ গো দাদা বাবু, ঠিক বলছেন। গ্রামে এমন হাসপাতাল চমৎকারের থেকে কিছু কম না। ডাক্তার হলো গিয়ে ভগবান, আর সেই ডাক্তার যদি শয়তান হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আমি লতির কথা শুনে চমকে উঠলাম। আমার মনে যে কথা চলছিল তাই লতি কিভাবে জানলো, আর কি সব বলছে। লতিকে কিছু বলার আগেই নিলয়, আমার রুমমেট, এসে আমায় ডাক দিল। রনি, ইনচার্জ ডাকছে। নিচে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে লতির দিকে ফিরে তাকালাম, কিন্তু এ কি, কোথায় লতি? মনে মনে বললাম, ই আবার গেল কোথায়? তারপর কাজের মধ্যে আর লতির কথা মনে আসেনি। আর হ্যাঁ, যখন আমার ইনচার্জের সাথে দেখা হলো তখন দেখলাম উনি আলাদা একজন মেল ইনচার্জ। ভাবলাম টগরিদি আর ইনি হয়তো শিফটিং ডিউটিতে আছেন। ডিউটি শেষ করে রুমে চলে এলাম। আমাদের রুম হসপিটালের পাশেই একটা 1 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। রুম লাগোয়া বেশ অনেকটা ছাদ। ছাদ থেকে চারপাশের জায়গাটা বেশ ভালোভাবে দেখা যায়। রাত 8টার মধ্যে ক্যান্টিনে খাওয়া সেরে রুমে চলে আসলাম। তারপর বাড়িতে ফোন করলাম। দেখি নেটওয়ার্ক নেই, তাই রুম থেকে বের হলাম। বাড়িতে কথা বলতে বলতে কখন যে ছাদের এক কোণে চলে এসেছি তা বুঝতে পারিনি। কথা বলা শেষ করে ছাদ থেকে চারপাশের গ্রাম্য পরিবেশ দেখতে এত মনোমুগ্ধকর লাগছে যে কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক নেই।
হঠাৎ মনে হলো পাশে কেউ এসে দাঁড়ালো। একটা ঠান্ডা হাওয়া শরীরে শিহরণ জাগিয়ে তুলল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। গাটা বেশ ভারী লাগছে। আমি দ্রুত পায়ে রুমে ফিরে এলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুমটা হালকা হলো একটা মেয়েলি কান্নার শব্দে। মেয়েটা খুব কাঁদছে। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। এখানে এখন কে কাঁদছে? আমাদের রুমে সবাই ঘুমোচ্ছে, তাহলে? কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। সকালে উঠে নিলয়কে জিজ্ঞেস করলাম। ও কিছুটা চুপ থেকে বলল, কই না তো, আমি কিছু শুনতে পাইনি। তুই ভুল শুনেছিস হয়তো। ডিউটি থাকায় আর কথা বাড়ালাম না। ডিউটি সেরে রুমে এসে ফ্রেশ হয়ে সবে বসেছি, দেখি নিলয় আর লব কিছু নিয়ে বেশ গম্ভীর আলোচনায় ব্যস্ত। আমি যেতেই ওরা চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করায় লব বলল, পুরনো বাড়ি চলে গেছে। ওর মা আর দাদা সকালবেলা এসে ওকে নিয়ে গেছে। শরীর খুব খারাপ। হঠাৎ শরীর খারাপ করলো? কি হয়েছে? কাল রাতে প্রণবের নাইট ডিউটি ছিল, কিন্তু আজ ভোরে ওকে অচেতন অবস্থায় এই 2য় ফ্লোরের লিফটের পাশে পাওয়া গেছে। ও কিছুই বলতে পারছে না, খুব ভয় পেয়ে আছে রে। আমরা ডিনারের জন্য ক্যান্টিনে গেলাম। আজ যেন পরিবেশটাই কেমন থমথমে হয়ে উঠেছে। আমরা খাওয়া সেরে রুমের দিকে হাঁটা দিলাম। আমি ওদের এগিয়ে যেতে বলে জল ভরার জন্য ফিল্টারের কাছে গেলাম। জল ভরছি এমন সময় মনে হলো কেউ যেন পিছন থেকে দৌড়ে চলে গেল। আমি পিছন ঘুরে একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দিলাম না। জল ভরা হয়ে গেছে। পিছন ফিরতেই পিলে চমকে উঠল আমার। একেবারে পিছনে লতি দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হাঁপ ছেড়ে বললাম, ওহ লতি, তুমি তো সাড়া দেবে আমায়। এক্ষুনি কি ভয়টাই না পেয়েছিলাম। দাদা বাবু, আপনি কি ভূত ভেবেছিলেন নাকি? দেখো লতি, আমি ওসব ভূত টুত বিশ্বাস করি না। ভূত বলে কোনো কিছুই নেই, সব মনের ভুল। সব কিছু কি আর মনের ভুল হয় গো দাদা বাবু? বাদ দাও ওসব কথা। তুমি এখন এখানে কি করছো? দিনের বেলা তো তোমায় দেখতে পেলাম না। আগে আমি তো এইখানে সব সময় থাকি গো। এইটাই মোর বাড়ি হয়ে গেছে। ঠিক আছে, আমি এবার চলি। বলে এগোতে যাব এমন সময় লতি বলল, দাদা বাবু, চলি নয়, বলেন আসি। আমি আর কোনো কথা না বলেই রুমে চলে এলাম। রাত 10টার মধ্যে সবাই শুয়ে পড়েছি। আজ যেন কিছুতেই ঘুম আসছে না, খুব অস্বস্তি হচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেছে। সবে ঘুমটা চোখে লেগেছে এমন সময় মনে হলো কেউ আমার পাশে এসে বসল। ঘুমন্ত অবস্থায় দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ভাবলাম ঘুমের ঘোরে হয়তো স্বপ্ন দেখেছি। পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার মনে হলো কেউ বসেছে। এবার আর কোনো শব্দ করলাম না। এ কি, আমার বিছানাটা এত কাঁপছে কেন? আর আমার শরীরে এই কার স্পর্শ? কি অদ্ভুত পরিমাণ ঠান্ডা। সেই হাত আমার পিঠের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি যেন চাইলেও চিৎকার করে ডাকতে পারছি না। এত ভয় কখনো পাইনি। শুধু মনে মনে মাধবকে ডাকতে থাকলাম। কখন যে সব স্বাভাবিক হয়েছে জানি না। সকালে ঘুম ভাঙল নিলয়ের ডাকে। কিরে, ডিউটি যাবি না? সকাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ডিউটি জয়েন করলাম, কিন্তু কালকের রাতের ঘটনা খুব বেশি ভাবাচ্ছে। কাউকে বলতেও পারছি না, হয়তো কেউ বিশ্বাসই করবে না। কিছুদিন বেশ গেল, কোনো রকম অদ্ভুত কাণ্ড ঘটেনি। সময়ের সাথে আর কাজের চাপে ওই রাতের ঘটনার উপর যেন ধুলো জমতে শুরু করেছিল।
কিন্তু এখানেই সব ক্ষান্ত হলো না। একের পর এক ঘটনা ঘটতেই থাকলো। এর মধ্যে হসপিটালের তরফ থেকে দুদিনের ছুটি ঘোষণা হলো, আমরা যারা হসপিটাল কোয়ার্টারে থাকি তাদের জন্য। যদিও কারণটা জানি না, খুব আনন্দ পেলাম বাড়ি যাওয়া হবে। আমাদের রুমে এখন আমরা 3 জন থাকি, তাই রুম লক করে সবাই বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়িতে বেশ মজা করে কেটে গেল 2 দিন। রবিবার বিকালে আমরা একসাথেই হসপিটালে ফিরি। ফেরার পর রুম খুলে যা দেখলাম তাতে তো আমাদের হাড় হিমশীতল হয়ে উঠল। রুমের মেঝে রক্ত ভর্তি, আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছি, কারণ রুমের চাবি তো আমাদের কাছেই ছিল। তাহলে রুমে ঢুকলো কে? ঘর পরিষ্কারের ব্যবস্থা করা হলো। আশ্চর্যের ব্যাপার হলো, রুম থেকে কোনো কিছুই চুরি যায়নি। আর এত রক্ত এলো কোথা থেকে? তারপর নিজেদের বোঝালাম কোনো বড় ইঁদুর বা বেড়ালের কাজ হবে, তাই আমরাও আর বেশি গুরুত্ব দিলাম না। শুধু এটাই মনে হচ্ছে কিছু কি গন্ডগোল চলছে এখানে, যা আমরা ঠিক ধরতে পারছি না। আজ যেহেতু বাড়ি থেকে এসেছি, তাই ক্যান্টিনে খেতে গেলাম না আমরা। রুমে খাওয়া সেরে আড্ডা দিতে বসলাম সবাই। খোশ মেজাজে গল্প করতে করতে কখন যে 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। সবাই শুয়ে পড়লাম, ঘুমটাও তাড়াতাড়ি চোখে নামল। হঠাৎ কানে এলো একটা শব্দ। মনে হলো আমাদের এই রুমের সামনের খোলা ছাদে কেউ খুব জোরে জোরে হাঁটাহাঁটি করছে। ঘড়িতে তখন রাত 1:15। আমি কৌতূহলবশত দেখার জন্য উঠলাম যে এই সময় কে হাঁটে। দরজাটা খুললাম, কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না। দরজা বন্ধ করে সবে শুয়েছি, দেখি কেউ দরজা ধাক্কা দিচ্ছে খুব জোরে জোরে। মনে হয় এক্ষুনি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে। নিলয় লবকে ডাকতে থাকলাম, নিলয়, লব। ওদের ডাকার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। না, আর চুপ করে থাকলে হবে না, এবার ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। সেই রাতে 2 চোখের পাতা আর এক হলো না। ভোর হতেই আমি নিলয় লবকে তুলে রাতের সব ঘটনা বললাম, কিন্তু ওরা তেমন গুরুত্ব দিল বলে মনে হলো না। ওদের বক্তব্য, অত শব্দ হলো আর ওরা কিছু শুনতে পেল না। আমি মনে মনে একটু বিরক্তই হলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ওদেরই বা কিভাবে বোঝাবো। ডিউটি যাবার জন্য রেডি হতে গেলাম। আজ আমার ডিউটি 1st ফ্লোরে জেনারেল ওয়ার্ডে। এই ফ্লোরটায় এলেই কেন জানি না কেমন অস্বস্তি বোধ করি। একটা ব্যাপার খুব অবাক লাগে, এই হসপিটালে রোগীর চাপ তো তেমন নেই, তার উপর আশেপাশের মানুষজন এখানে আসে না বললেই চলে। যাই হোক, এসব ভাবনা চিন্তা ছেড়ে একটু পেশেন্টদের রিপোর্ট কার্ডগুলো চেক করতে বসেছি। এমন সময় কানে কিছু কাঁচের বোতল গড়িয়ে আসার শব্দ পেলাম। একটু ভালোভাবে শোনার চেষ্টা করতে বুঝতে পারলাম শব্দটা আসছে ওই বন্ধ দরজার দিক থেকে। আমি একটু বিরক্ত হয়ে উঠে গেলাম করিডোরের দিকে ওই শব্দের সন্ধানে। নিজের মনেই বলতে লাগলাম, একটা কাজও কি ঠিক করে এরা কেউ করতে পারে না? বোতলগুলো যদি ভেঙে। আমার কথা শেষ করার আগেই দেখলাম করিডোর তো পুরো ফাঁকা, কোথাও কেউ নেই, কিচ্ছু নেই, কিছুই নেই। কোথায় বোতল? এই তো একটু আগে এত শব্দ হচ্ছিল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। কি হচ্ছে, কেনই বা হচ্ছে, কি চলছে এখানে, এমন অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে বসেছে। কাউকে যদি সবটা বলা যেত তাহলে খুব হালকা হতে পারতাম। এমন সময় একটা চেনা গলার শব্দে ফিরে তাকালাম। দেখলাম টগরিদি। ওনার দিকে এগিয়ে গেলাম। টগরিদি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কিছু চিন্তায় আছো বলে মনে হচ্ছে। আমাকে বলতে পারো যদি তোমার কোনো অসুবিধা না থাকে। টগরিদির এই কথায় আমি যেন একটু চিন্তামুক্ত হলাম। মনে মনে যে এটাই চাইছিলাম, এই অচেনা জায়গায় কাকেই বা এইসব জানাবো। এই টগরিদিকে জানানোই ঠিক হবে। আমি বললাম, হ্যাঁ, অনেক কথা বলার আছে, আপনি শুনবেন?
দেখো ছেলের কথা, শুনবো বলেই তো জিজ্ঞাসা করলাম। ওনার কথা বলার ধরনও কি শান্ত। আমার খুব ভালো লাগে ওনার সাথে কথা বলতে। আমাদের কথোপকথনের মাঝেই আমার চোখ গেল সেই বন্ধ দরজার দিকে। ওই দরজার সামনে কে যেন উবু হয়ে বসে কিছু একটা করছে। আমি বেশ জোরেই জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কি করছেন ওইভাবে বসে? টগরিদিও দেখার চেষ্টা করলেন। আমার কথায় সে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে ঘুরে তাকালো। দেখলাম লতি মুখে এক মলিন হাসি নিয়ে বলল, আগে আমি দাদাবাবু, লতি। আরে লতি, তুমি ওখানে বসে কি করছো? আগে দাদাবাবু, এইখানে যে দাগ নেগে আছে সেইটা মশার চেষ্টা করছিলাম। ওইখানে আবার কি দাগ? ওই দিকে তো কেউ যায় না। তাহলে এই দাগ সে রক্তের, সব দাগ কি আর মুছে ফেলা যায়? আমি কিছু বলার আগেই টগরিদি বলে উঠলেন, রনো, তুমি পেশেন্টদের কাছে যাও। কিন্তু দিদি, লতি কি রক্তের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর সব কথা ধরার দরকার নেই, আমি গিয়ে লতির সাথে কথা বলছি। বলে উনি লতির দিকে এগিয়ে গেলেন। উনি মানুষটা খুব ভালো, গুরুজনের মতো সব দিকটা সামলে নেন। তাই ওনার কথা মতো আমি আমার কাজের জায়গায় ফিরে এলাম। আসার আগে শুধু দেখলাম লতি মাথা নিচু করে বাধ্য মেয়ের মতো টগরিদির কথাগুলো শুনছে। ওদের মধ্যে কারোর কথা যদিও আমার কান পর্যন্ত এলো না। সে যাই হোক, আমি কাজে মন দিলাম। ডিউটি থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন করছি, এমন সময় লব এসে বলল, আজ নাইটে আমাদের ডিউটি করতে হবে জেনারেল ওয়ার্ডে। যার নাইট ডিউটি ছিল তার বাড়িতে কিছু সমস্যা হয়, সে বাড়ি চলে গেছে। তবে হঠাৎ ডিউটি দেওয়ায় আমাদের 10টায় যেতে বলা হয়েছে। তো কি আর করা যাবে, ডিউটি পড়েছে মানে যেতেই হবে। প্রফেশনটাই যে এমন। যথারীতি আমরা খাওয়া সেরে চলে এলাম ডিউটিতে। আজ জেনারেল ওয়ার্ডে তেমন বিশেষ কোনো চাপ নেই। ওই জনাশাতিক পেশেন্ট ও তাদের বাড়ির লোক। আমি লব সবেমাত্র রাউন্ড দিয়ে এসে বসেছি। এরই মধ্যে নিলয় ওয়ার্ডে ফোন করে জানালো আমাদের একজনকে একটু এমার্জেন্সি বিভাগে যেতে হবে, খুব আর্জেন্ট। আজ নিলয়ের এমার্জেন্সি বিভাগে নাইট শিফট। লব বলল ও যাবে নিলয়ের ওখানে। আমি বললাম, ঠিক আছে যা, তবে একটু তাড়াতাড়ি ফিরে আসিস, নয়তো আমায় এখানে একা ভূতের মতো বসে থাকতে হবে। ভূতের মতো কেন? তুই ভূতের সাথেই বসে গল্প করিস না। আমি একটা ভূত পাঠানোর ব্যবস্থা করছি। বলে ও চলে গেল। বেশ কিছুক্ষণ গেল। এবার সবাই এক এক করে ঘুমিয়ে পড়েছে। রাতও হয়েছে। হাত ঘড়িতে দেখলাম রাত 12:45। আজ আমারও যেন চোখের পাতা ঘুমে ভারী হয়ে আসছে। না, ঘুমিয়ে পড়লে হবে না বলেই উঠে দাঁড়ালাম। তারপর 2টো রাউন্ড দিলাম। রাউন্ড দিয়ে এসে বসতে না বসতেই দেখি লব এসে পাশে বসল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, ভূতের মতো এলি যে? কই, কোনো আওয়াজ করলি না তো? তা নিলয় কি জন্য ডাকলো শুনি? কিরে, কোনো কথা বলছিস না কেন? আমার কোনো কথা লবের কান অবধি গেল বলে মনে হলো না। ও মাথা নিচু করে চুপ করে বসে রইল। এবার ওকে ঠেলা দিয়ে বললাম, এই কি ব্যাপার বলতো তোর? দাঁড়া, নিলয়কে একবার জিজ্ঞাসা করি। বলে ওয়ার্ডের ল্যান্ডলাইনে হাত বাড়ানোর সাথে সাথে লব বলে উঠল, না রে, নিলয়কে জিজ্ঞেস করতে হবে না, কিছু হয়নি। যাক, স্যারের মৌনব্রত ভেঙেছে তাহলে। আচ্ছা, তুই ভূত বিশ্বাস করিস? এখন যদি তোর সামনে তেনারা এসে দাঁড়ায়, তুই কি করবি? বাবা, এতক্ষণ কথাই বলছিলি না, আর এখন আবার তেনাদের কথা মনে পড়ে গেল? নিচে যাওয়ার সময় তোর সাথে তেনাদের দেখা হয়েছিল বুঝি? লব যেন আমার কথা শুনতে না পাওয়ার ভাব করে বলল, কি রে, বল না, তুই কি করতিস তখন? দেখ, প্রথমত আমি এইসব ভূত প্রেত বিশ্বাস করি না, আর দ্বিতীয়ত
এখন যদি তেনারা আমার সামনে আসে তাহলে আর কি করব? আমাদের কাছে বসিয়ে জমিয়ে সাথে গল্প করব বলে জলের বোতলটা নিয়ে জল খেতে যাব, দেখি জল শেষ। বিশ্বাস করি না বললেই হলো যে সেই সমস্ত কিছু মিথ্যে আর তার অস্তিত্ব নেই, এমন মনে করা কিন্তু খুব বড় একটা বোকামি, খুব বড়। আমাদের বিশ্বাসের বাইরেও অনেক কিছু ঘটে, কার সাথে কখন যে কি হবে তা কে বলতে পারে? এই তুই এই রাত দুপুরে কি শুরু করেছিস বলতো? আর তাছাড়া বিশ্বাস ব্যাপারটা একান্তই ব্যক্তিগত, আর তুই তো নিজেই এই সমস্ত ব্যাপারকে আজগুবি গল্প বলিস। তাহলে আজ কি হলো তোর? তুই বস, আমি জল নিয়ে আসি বলে উঠতেই লব আমার হাতটা টেনে ধরল। ওর হাতটা স্বাভাবিকের তুলনায় অনেক ঠান্ডা অনুভব করলাম। এ কি রে, তোর হাত এমন ঠান্ডা কেন? বলতেই এক ঝটকায় হাতটা ছেড়ে মিটিমিটি হাসি দিয়ে বলল, ও কিছু না, ঠান্ডা জল দিয়ে একটু হাত মুখটা ধুয়েছি তো। তুই জল নিয়ে আয়, তবে সাবধান, যদি তেনাদের খপ্পরে পড়িস। আমি আর কিছু না বলেই জল আনতে গেলাম। এই ফ্লোরে জলের ফিল্টার একদম মাঝ বরাবর বসানো, মানে ওখান থেকে মোটামুটি সব দিকে দেখা যায়। আজ যেন একটু বেশি অস্বস্তি হচ্ছে। সে যাই হোক, জলটা ভরতে যাব এমন সময় ওই বন্ধ ঘরটার দিকে চোখ গেল। ওই দিকটাই বেশ অন্ধকার, কিন্তু একটা আলোর ঝিল্লি যেন তেন প্রকারে দরজার ফাঁক ফোকর দিয়ে বাইরে উঁকি দিচ্ছে। মনে হলো ওই ঘরটার দরজাটা হয়তো কিঞ্চিত খোলা। খুব কৌতূহল হলো। সেই প্রথম দিন থেকে ওই বন্ধ রহস্যময় দরজার প্রতি এক অবাধ আকর্ষণ কাজ করছে। আজ দেখেই ছাড়ব কি আছে ওই বন্ধ ঘরে। একটু একটু করে এগিয়ে গেলাম ওই ঘরের দিকে। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না সেভাবে। একটু দরজাটা ঠেলতেই কিঞ্চিত যা ফাঁকা হলো তাতে মোটামুটি ভিতরে কি আছে বা কি হচ্ছে তা বোঝা যাচ্ছে। দরজার ফাঁক দিয়ে যা দেখা যাচ্ছে তাতে গায়ে লোম খাড়া হয়ে উঠল। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ঘরটার মাঝখানে একটা বেড, সেই বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে এক অল্প বয়সী মেয়ে। তার শরীরে অজস্র ক্ষত, সেই ক্ষত থেকে রক্ত গড়িয়ে প্রায় শুকিয়ে গেছে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, আর তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জনা কয়েক লোক। সেই নিস্তেজ শরীরটাকে ঘিরে এক পৈশাচিক উল্লাসে সবাই মেতে উঠেছে। তার পরের দৃশ্য দেখে গাটা গুলিয়ে উঠল। সেই শরীরটাকে ওরা টুকরো টুকরো করছে আর এক নারকীয় তৃপ্তিতে মেতে উঠেছে। হঠাৎ চোখ গেল সেই নিস্তেজ মুখটির ওপর। আতকে উঠলাম, এ কি, এ তো লতি! লতি বলে চিৎকার করে উঠলাম। তারা সবাই একসাথে আমার দিকে ফিরে তাকালো। ওরা একইভাবে দাঁড়িয়ে শুধু মাথাগুলো ঘুরে আমার দিকে দেখছে এক ক্রূর দৃষ্টিতে। ওরা আমার দিকে এগিয়ে আসছে, চক্ষু কোটর আগুন গোলার মতো জল জল করছে। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু পা দুটো একটুও নাড়াতে পারলাম না। পা দুটো যেন আমার শরীরের থেকেও ভারী হয়ে উঠেছে। আর পারছি না, মনে হচ্ছে প্রাণবায়ু বেরিয়ে যাবার উপক্রম। শুধু চোখটা বন্ধ হওয়ার আগে মুহূর্তে দেখলাম একটা নারী মূর্তি ছুটে এসে আপ্রাণ চেষ্টা করছে ওই নর পিশাচগুলোর হাত থেকে লতিকে উদ্ধার করতে। আবছা দেখতে পেলাম তার ডান হাতের কনুইয়ের উপর এক বড় জরুলের চিহ্ন। চোখটা বুজে এলো। তারপর কি হয়েছিল মনে নেই আমার। কতক্ষণ কেটে গেছে ওইভাবে জানি না। জ্ঞান ফিরল লবের ডাকে। চোখ খুলে দেখি করিডোরের একপাশে পড়ে আছি, আর লব আমার মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, কি হয়েছিল? তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? আমি ধরফড়িয়ে উঠে বসলাম। তারপর লবকে বলতে শুরু করলাম,
জানিস জানিস কাল কি হয়েছে? তোকে বলে আমি যখন জল আনতে গেলাম তখন এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমায় আর আমায় আবার কখন বলে জল আনতে গেলি? আমি তো কিছুক্ষণ হলো এলাম রে এখানে, আর এসেই দেখি তুই ওই করিডোরের ভেতরে এভাবে পড়ে আছিস। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কাল কার সাথে ছিলাম, কার সাথে এত গল্প করলাম? এই কথা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আবার লবকে জিজ্ঞাসা করলাম। ভয়ে জিভ ছোট হয়ে যেন জড়িয়ে যেতে লাগলো। তুই সত্যি বলছিস? কাল ওই যা গেলি তারপর আর আসিসনি? আরে না রে বাবা, সত্যি বলছি। তুই নিলয়কে জিজ্ঞেস করে দেখ না। কাল ওর খুব শরীরটা খারাপ করছিল, তাই তো ওর কাছেই থাকতে হলো আমাকে। আর তোকে তো ল্যান্ডলাইনে কল করেছিলাম, কিন্তু ওই রিসিভারটা মনে হয় তোলা ছিল। আচ্ছা কাল কি হয়েছিল বলতো? পরে বলছি। আমায় এখন রুমে নিয়ে চল, শরীরটা ভালো লাগছে না। কালকের ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছি, কিছুতেই কোনো ব্যাখ্যা করতে পারছি না। শরীরটাও খুব খারাপ লাগছে, তাই শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারছি না। চোখের সামনে কালকের ঘটনা বিভীষিকার মতো ভেসে উঠছে। ধুম জ্বর কিছুতেই কমছে না। এইভাবে 2 দিন কেটে গেল। আজ শরীরটা একটু ঠিক আছে, তাই বাড়িতে ফোন করে সব জানালাম। সব শুনে বাপি মাম্মাম আর আমায় এখানে রাখতে চাইল না। আর সত্যি কথা বলতে আমারও আর ভালো লাগছে না। এখান থেকে যেতে পারলেই বাঁচি, কিন্তু একটা অস্বস্তি থেকেই যাচ্ছে। কি হচ্ছে এখানে, কেনই বা হচ্ছে? এইসবের উত্তর না পেলে বাড়ি ফিরেও যে শান্তি পাবো না। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ টগরিদির কথা মনে পড়ে গেল। উনি তো এখানে অনেক পুরনো, উনি সব জানেন নিশ্চয়ই। আর লতি যে খুন হয়েছে সেটা কি কেউ জানে, নাকি ওই বন্ধ ঘরেই চাপা পড়ে আছে সেই রাতের নারকীয় ঘটনা? না, আর দেরি করলে হবে না। আজই কথা বলবো টগরিদির সাথে। লব আর নিলয়কেও সাথে নেব, ওদেরও তো কিছু বলা হয়নি। ওরা ফ্রেশ হয়ে আসতেই আমি বললাম, চল আমার সাথে। আমার কথা শুনে ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বলল, এখন কোথায় যাব? টগরিদির কাছে। টগরিদি? কে এই টগরিদি? কিন্তু আমি আর ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই হাত ধরে টেনে নিয়ে গেলাম। কোথাও খুঁজে পেলাম না দিদিকে। পুরো হসপিটালটাই খুঁজলাম, কিন্তু কোনো খবর মিলল না। উপরন্তু টগরিদির কথা কয়েকজনকে জিজ্ঞাসা করায় তারা যেন আকাশ থেকে পড়ল। এইদিকে সন্ধে গড়িয়ে গেছে। এবার ওরা একটু বিরক্ত হয়ে বলল, সেদিন রাতে কি হয়েছিল এখনো তো বললি না। তারপর কাকে খুঁজে চলেছিস কিছুই তো বুঝতে পারছি না। আমি যেন না শোনার ভান করে চোখ দুটো দিয়ে টগরিদিকে খুঁজতে লাগলাম। না, আজ মনে হয় চলে গেছে। ওদের বললাম, চল রুমে ফিরে সব বলছি। বলে রুমের দিকে হাঁটা লাগালাম। রুমে ফিরে যেন ভূত দেখার মতো চমকে উঠলাম। টগরিদি আমাদের রুমে। এতক্ষণ যাকে হন্যে হয়ে খুঁজছিলাম তিনি আমাদেরই রুমে বসে আছেন। আমাদের দেখে টগরিদি ধীর কণ্ঠে বললেন, এসো রনো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম তোমরা নেই, তাই একটু ভিতরে এসে বসেছি। বুঝতেই তো পারছো বয়স হয়েছে, বেশিক্ষণ দাঁড়ালে পায়ে ব্যথা অনুভব করি। না না ঠিক আছে, আসলে আমরা আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু না পেয়ে ফিরে এলাম। এখন কেমন আছো রনো? হ্যাঁ ঠিক আছি, তবে হালকা জ্বর আর মাথাটা একটু ভারী হয়ে আছে। দিদি, আপনাকে অনেক কিছু বলার আছে, আপনার থেকে অনেক কিছু জানারও আছে। এক নিঃশ্বাসে বলে গেলাম। জানি তো, তোমার কথা শুনবো বলেই তো এলাম এখানে। আমরা 3 জন একসাথে এক বেডে বসলাম, আর টগরিদি আমাদের থেকে একটু দূরে একটা চেয়ারে বসে আছেন। এবার আমি আমার সাথে ঘটে যাওয়া আগের সমস্ত ঘটনাগুলো বলতে থাকলাম। তারপর এই 2 দিন আগে নাইট ডিউটির বিভীষিকাময় রাতের কথা বলতে লাগলাম। ওই রাতে আমার সাথে লব হয়ে কে অত সময় কাটালো সেটাই তো বুঝতে পারলাম না। আর লতি
ওই বাচ্চা মেয়েটিকে অমন নির্মমভাবে কারা খুন করলো? আর হসপিটালে এত কিছু হয়ে 2 দিন হয়ে গেল, তবু কেউ কিছু জানলো না। এগুলো যে কিছুতেই মিলছে না বলে চুপ করলাম। ঘরের সবাই থম মেরে বসে আছি। আমার দুটো হাত লব আর নিলয় শক্ত করে ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরের নীরবতা ভঙ্গ করে লব বলে উঠল, তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানি না। আমি তো নিজেই কিছু বুঝতে পারিনি, তাই তোদের বলিনি। তোরা খামোখা ভয় পেতিস। এবার নিজেদের মধ্যেকার কথা থামিয়ে টগরিদির দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। বললাম, আচ্ছা দিদি, ওই লতি। দিদি হাত তুলে আমায় থামতে ইশারা করলেন। তারপর দিদি বললেন, জানো রনো, এই যে হসপিটালটা দেখছো, এটা বহু পুরনো, বন্ধ হয়ে প্রায় 1 যুগ পড়েছিল। মালিকানা বদল হওয়ায় নতুন করে শুরু হয়েছে এই মাস 6 হলো। প্রায় 13-14 বছর আগের কথা। হসপিটালে প্রচুর পেশেন্টের আনাগোনা লেগেই থাকতো। গ্রামের মধ্যে তখন সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছাড়া এই একমাত্র চিকিৎসা কেন্দ্র ছিল। এখানে ভিড়টাও ভালো হতো। এই গ্রামের মোড়ল দয়ারাম মুখুজ্জে বেশ প্রভাবশালী ও শিক্ষিত লোক ছিলেন, কিন্তু নামের সাথে স্বভাবের কোনো মিল ছিল না। তারই তৈরি এই হাসপাতাল। লতি এই পাশের গ্রামের মেয়ে, লেখাপড়া জানে না তেমন, বয়স ওই বছর 17 হবে। ওর এই দুনিয়ায় বুড়ি মা ছাড়া আর কেউ নেই। ও এখানে অনেককে বলে কয়ে ঘর পরিষ্কারের কাজ নেয়, বেশ ভালো কাজ করত। যে যা বলতো তাই শুনতো। অল্প দিনের মধ্যেই সবার মন জয় করে নেয়। কিন্তু গোল বাঁধলো শহর থেকে কিছু নতুন ডাক্তার আসার পর। তাদের চিকিৎসায় মানুষ সুস্থ হওয়ার থেকে বেশি অসুস্থ হতে লাগলো, এমনকি একজন মারাও গেল। যত দিন যাচ্ছে তত অবস্থার আরো অবনতি ঘটছে। যারা ওই হসপিটালে যাচ্ছে তারা আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে আস্তে আস্তে রোগীর চাপ কমতে থাকলো। বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে। একদিন ওই শহর থেকে আসা ডাক্তারদের ঘর পরিষ্কার করতে গিয়ে লতি শুনতে পায় তাদের ভুল চিকিৎসার জন্যই পেশেন্টটা মারা গেছে। তাদের ভেজাল ওষুধে চিকিৎসা করায় মানুষ আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। লতি এই কথাগুলো শুনে খুব ভয় পেয়ে গেল। লতি মালিককে এসে কথাগুলো জানায়। মালিক সব শুনে একটু চুপ থেকে লতিকে আশ্বস্ত করে বলে, তুই ভয় পাস না, খুব ভালো কাজ করেছিস আমার কাছে এই কথাগুলো জানিয়ে। আমি তো আছি, আমি ওদের ব্যবস্থা করব। এই নে জল খা। বলে জলের গ্লাসটা এগিয়ে দেয়। ভীত সন্ত্রস্ত লতি গ্লাসটা নিয়ে ঢকঢক করে জলটা এক নিঃশ্বাসে খেয়ে নিল। কিছুক্ষণ পর লতির মাথাটা কেমন যেন ভারী হয়ে আসছে, মনে হচ্ছে ঘরটা ঘুরছে। লতি ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছে। পুরোপুরি চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্তে দেখল মালিকের মুখে একটা পৈশাচিক হাসি। লতির যখন আধো আধো চেতনা ফিরছে তখন দেখল একটা বেডেও শুয়ে আছে, আর চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে সেই শহর থেকে আসা ডাক্তারগুলো। আর একটা গলা ওর খুব চেনা লাগছে, যে বলছে, আর একটুর জন্য আমরা ধরা পড়ে যাচ্ছিলাম। বুদ্ধি করে জলের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। এই বেটি প্রাণে বাঁচলে হবে না, ও আমাদের সব কালোবাজারি ফাঁস করে দেবে। আর ওকে ওর বাড়ির লোক খুঁজলে তখন কি হবে? ওর বুড়ি মাকে বলে দেবে সে কারোর সাথে পালিয়ে গেছে। লতির এবার গলার আওয়াজে বুঝতে পারল এই তো মালিক। তার মানে বড় বাবু মানুষ মারার খেলায় মেতেছে। এই সব ভাবতে ভাবতে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। লতি বেড থেকে উঠে যাবার চেষ্টা করলে ওই পাষণ্ডগুলো খুব মারধর করে ওই বাচ্চা মেয়েটাকে প্রায় আধমরা করে দেয়। তারপর দুটো গ্লাভস পরা হাত লতির গলার কাছে এগিয়ে আসে।
লতি অস্ফুট স্বরে বলতে থাকে, আমি বেরোনি, আমি বাঁচতে দাও, আমি কাউরে কিছু বলবো নি, আমার মার যে আমি সারার কেউ নেই গো, বাবু বাবু আমায় মেরোনি, আমায় মেরোনি। লতির কাতর আর জি তাদের কান পর্যন্ত গেল না। অট্টহাসিতে ফেটে পড়ছে ঘরটি। হাত দুটো এগিয়ে দিয়ে লতির গলা চেপে ধরল। লতি আধো স্বরে খুব কষ্ট করে বলল, এই হাসপাতালে আমি আর কাউরে থাকতে দেব না, সবাইরে মারবো, সবাইরে মারবো, আমার অভিশাপ বাবু, সব মরবে, সব মরবেই, আমার অভিশাপ বাবু, আমার এই মরণ সাপ কোনোদিন এই হাসপাতালের পিছু ছাড়বেনি, কোনোদিন ছাড়বেনি। আস্তে করে শরীরটা নিস্তেজ হয়ে গেল। তারপর লতির শরীর টুকরো টুকরো করার জন্য এমন সময় আমি একটু থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা, ওখানে তো আমি আর একজন নারী মূর্তি দেখেছিলাম জ্ঞান হারানোর আগে, যিনি লতিকে বাঁচানোর খুব চেষ্টা করছিলেন, উনি কে? সেও এক অসহায় মা বলতে পারো, যে লতিকে মেয়ের মতোই ভালোবাসত। সেও সেদিন ছুটে গিয়েছিল ওই ঘরে, কিন্তু পারেনি নিজেদের রক্ষা করতে। সেই দিন ওই ঘরে লতির সাথে তাকেও জীবন্ত পুড়িয়ে দেয়। সেই দিনের পর থেকে ওই ঘর বন্ধ। তারপর? নিলয় জিজ্ঞাসা করল। টগরিদি বললেন, তারপর লতির চলে যাওয়ার মিথ্যে খবর ছড়িয়ে পড়ল। লতির বুড়ি মা মেয়ের চিন্তায় রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ল। কিছুদিন পরেই মারা গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে হসপিটালে খুব গোল শুরু হয়। হঠাৎই এক ডাক্তারবাবুর মরদেহ উদ্ধার হয়েছে তার নিজেরই ঘর থেকে। দেখে মনে হচ্ছে কিছু কারণে খুব ভয় পেয়েছিল। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই ভয়তেই হার্ট ফেল করেছে। বাকি ডাক্তাররাও বেশ ভয় পেয়েছে, তাই তারা শহরে ফিরে যাবে ঠিক করলো। এখানের পাট চুকিয়ে তারা ব্যাগ গুছিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। প্রায় ঘণ্টাখানেক পর খবর এলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে যারা ছিল সবাই শেষ, শুধু ড্রাইভার কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছে। লতি নিজের মৃত্যুর বদলা নিজেই নিয়েছে। এই পোড়া সমাজে নিজের হকের লড়াই, নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ হয়তো এইভাবেই নিতে হয়। তারপর থেকেই হসপিটালে মাঝরাতে নানান সব শব্দ হয়, যেমন জল ভরা, ঘর মোছা, ঝাড় দেওয়ার, কখনো কারোর হাসির শব্দ, তো কখনো কারোর কান্নার আওয়াজ হতে থাকতো। একে একে রোগীর সমাগম কমতে লাগলো। শুধু আউটডোরেই রোগীরা আসতো। হসপিটালে যারা কাজ করত তারাও একে একে কাজ ছেড়ে দিতে লাগলো। এক ভোরে খবর এলো যে মালিকের মৃতদেহ পাওয়া যায় নিজের ঘর থেকে। শরীরে কোনো আঘাত নেই। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় ঘুমের ওষুধের অতিরিক্ত পরিমাণ সেবনে তার মৃত্যু হয়েছে। বডির পাশে একটা নোট, যেখানে সব স্বীকারোক্তি লিখে গেছেন। অবশ্য লতির ভয়ে লিখতে বাধ্য হয়েছিল। এরপর ওনার বংশধররা হসপিটালিটি চালাতে চেয়েছিলেন, কিন্তু তাদের পক্ষে চালানো সম্ভব হয়নি। যারা এখানে রোগী বা কর্মী হয়ে এসেছে তারা প্রত্যেকেই কিছু না কিছু ভৌতিক ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে পরের দিনই পালিয়ে গেছে। লতি কাউকেই এখানে থাকতে দেবে না, তাই অগত্যা হসপিটালটি বন্ধ হয়ে যায়। তাই এত বছর পর এই বন্ধ হওয়া হসপিটালটি মালিকানা বদল হওয়ায় নতুন করে শুরু হয়। সব ঘরগুলো আবার নতুন করে সাজানো গেলেও ওই বন্ধ দরজাটা কেউ খুলতে পারেনি। খোলার চেষ্টা যে হয়নি তেমনটা নয়, কিন্তু যে খুলতে গেছে সেই কোনো না কোনোভাবে ক্ষতির মুখে পড়েছে। তাই আর কেউ সাহস করেনি এই ঘর খোলার। তাই সামনেটা পর্দা দেওয়া। নতুনভাবে শুরু হলেও ওই রুমটা বন্ধই রাখা হয়েছে। তোমরা খেয়াল করলে দেখতে এখানে আসা সব রোগী কিন্তু দূরের জায়গা থেকে এসেছে। এই আশেপাশের কোনো গ্রামের রোগী কিন্তু এখানে আসেনি। এই বলে টগরিদি থামলেন।
আমরা সবাই চুপ। বেশ অনেকটা সময় গেল এইভাবে। আমি ভাবতে থাকলাম, তাহলে আমি যে এতদিন লতির সাথে কথা বলে এসেছি, লতি আসলে কোনো মানুষই নয়, ও এক অতৃপ্ত আত্মা। আর ওই দিন লব হয়ে তাহলে কি লতি এসেছিল? ওই বন্ধ ঘরে ওই ঘটনার পুনরাবৃত্তি আমায় দেখানোর কারণ কি? এইগুলো যত ভাবছি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমায় অবাক করে দিয়ে টগরিদি বলল, হ্যাঁ, তুমি ঠিক ভেবেছ রন। সেদিন তোমার সাথে লতি ছিল, আর ও তো চাই না যে এখানে কেউ থাকুক। এই হসপিটালটি লতির অভিশাপেই অভিশপ্ত। তাই তোমাকে ভয় পাওয়ানোর জন্যই মাঝে মধ্যে ও তোমার সাথে কথা বলতে আসতো। কিন্তু তুমি ভয় না পাওয়ায় সেদিন রাতে ওই ঘটনা আবার তোমার সামনে তুলে ধরে। আর দেখো রন, তুমি ভয়ও পেয়েছ। আর এখান থেকে যত তাড়াতাড়ি তোমরা চলে যেতে পারবে সেটাই তোমাদের জন্য ভালো। এবার সব প্রশ্নের উত্তর পেয়েছ তো? আর একটা শেষ প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে জানো। জানি রন, আর সেই প্রশ্নের উত্তর এই খামের মধ্যেই আছে। বলে একটা ব্রাউন খাম আমার হাতে দিয়ে বলল, হসপিটাল থেকে বেরিয়ে তারপর দেখো। বলেই টগরিদি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি খামটা ব্যাগের সামনের দিকে রেখে দিলাম। আমরা তিনজন এতক্ষণ যা শুনলাম তা ভেবেই যেন আমাদের হাত পা কাঁপতে লাগলো। শরীরের মধ্যে দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। লব, নিলয় ওরাও ওদের বাবা মাকে ফোন করে ডেকে নিল। আর এখানে এক মুহূর্তও নয়। মনের মধ্যে অনেক খারাপ লাগা ঘুরপাক খেতে লাগলো। লতির জন্য খুব কষ্ট হচ্ছে। আহারে, বাচ্চা মেয়েটিকে কত কষ্টই না পেতে হয়েছে। আর ওর বুড়ি মা জানতেই পারল না মেয়েটা আর এই পৃথিবীতে নেই। এইসব ভেবেই চোখের কোণ অশ্রুসিক্ত হয়ে এলো। মাম্মাম বাপি চলে এসেছে আমায় নিতে। ওইদিকে নিলয়, লবের বাবা মাও এসে গেছে। বেশ অল্প দিনেই আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। তাই নিজেদের মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। তবে বর্তমানে মোবাইল ফোনের দৌলতে সেই দূরত্বটা অনেকটাই কম করে দিয়েছে। সে যাই হোক, নিজেদের মধ্যে বিদায় নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটা দেবার জন্য প্রস্তুত হলাম। নিলয় রুম থেকে বেরিয়ে যাওয়ার পর লব আমার হাতটা টেনে ধরে বলল, এই রণ, একটা কথা বলবো? আমি না ওই টগরির দিকে কোনোদিন এর আগে কিন্তু এখানে দেখিনি। সে কি কথা? উনি তো প্রায় সময় এখানে থাকে, আর তুই দেখিসনি? মন কোন দিকে থাকে তোর? হ্যাঁ, তাহলে হয়তো আমার কোনো একটা মিস হয়ে গেছে। ও আচ্ছা, বাদ দে। নিলয়কে তুই কিছু বলিস না এই নিয়ে, হ্যাঁ? বলে রুম থেকে বেরিয়ে এলাম। আমার সাথে সেই রাতে কি হয়ে গেল সেটা ভাবলেই গা শিউরে উঠছে। হসপিটালের গেট থেকে বেরিয়ে লব বলল, রণ, ওই খামটা খুলে একবার দেখ না কি আছে। হ্যাঁ, ভালো কথা মনে করেছিস, দাঁড়া দেখি কি আছে। তাড়াতাড়ি করে খামটা বার করে খুলে দেখলাম একটা পুরনো পেপারের কাটা অংশ, তার সাথে একটা ছোট চিরকুট। পেপারের কাটা অংশটা খুলে দেখলাম প্রায় 13-14 বছর আগেকার পেপারের অংশ। বেশ বড় একটা হেডলাইন, হসপিটালের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন হসপিটালের নার্সিং ইনচার্জ। প্রতিবেদনটির মূল কথা ছিল এই যে কোনো এক অজ্ঞাত কারণে হসপিটালেরই এক ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন নার্সিং ইনচার্জ টগরি দাস। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। হসপিটালের মালিক দয়ারাম মুখুজ্জে ও হসপিটাল কর্তৃপক্ষ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে, তার আত্মার শান্তি কামনা করছে। আমরা তিনজন হতবাক হয়ে গেলাম। পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। তার মানে টগরিদিও লতির মতো। আমি চিরকুটটা বার করে দেখলাম তাতে অতি যত্নে লেখা,
রণ, আমি জানি তুমি সব শোনার পর আমায় কি জিজ্ঞাসা করবে। তোমার প্রশ্ন এটাই তো, যে লতির সাথে এত কিছু হয়েছে সেগুলো আমি এত পুঙ্খানুপুঙ্খভাবে জানলাম কি করে? পেপারের কাটা অংশটা পড়েছ নিশ্চয়ই। হ্যাঁ, আমি সেদিনের অগ্নিকাণ্ডে মৃতা টগরী দাস, যে লতিকে কন্যা স্নেহে বুকে টেনে নিয়েছিলেন। সেদিন পারিনি লতিকে ওদের হাত থেকে বাঁচাতে, নিজেকেও বাঁচাতে পারিনি। সেদিন মোড়ল মশাইয়ের সাথে লতিকে ওনার অফিস রুমে যেতে দেখে আমি বুঝেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে। তাই আমিও ওদের পিছু নিয়ে একতলায় ওই ঘরটার সামনে গিয়ে উপস্থিত হই। কিন্তু আমি অনেক চেষ্টা করেও ঢুকতে পারিনি ভিতরে। দরজার ফাঁক দিয়ে সবটা দেখেছিলাম, আর যখন দরজা ভেঙে ঘরের মধ্যে পৌঁছলাম তখন সব শেষ। ওদের কুকৃতি দেখে ফেলায় ওরা জীবন্ত অবস্থায় আমায় পুড়িয়ে দেয়। আমি আমার শেষ সময়টাতেও লতির নিথর দেহটাকে বুক দিয়ে আগলে রেখেছিলাম। আমাদের ওই অবস্থায় ওরা ওই ঘরেই রেখে চলে আসে। আমার খুনটা ওরা সেদিন এক দুর্ঘটনার তকমা দিয়েছিল, আর লতির নামে মিথ্যে কথা রটিয়ে দেয় যে ও পালিয়ে গেছে। কেউ জানতেই পারেনি সেদিন ওই ঘরে 2টো খুন হয়েছিল। তবে লতি নিজের হাতেই শেষ করে দিয়েছে ওই শয়তানগুলোকে। আমরা বদলা নিতে পেরেছি। এই হসপিটাল অভিশপ্ত। তোমাকে আমরা মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবেই দেখা দিতাম। লতি ভয় দেখানোর চেষ্টা করত, কিন্তু কারোর কোনো ক্ষতি আমরা চাই না। তুমি ভালো থেকো, তোমার বন্ধুরাও ভালো থাকুক, আর আমরা থেকে যাই আমাদের এই অভিশপ্ত হসপিটালে। ইতি তোমাদের টগরিদি। চিরকুটটি ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। কিছু বলার ভাষা নেই। চোখ থেকে অঝরে বৃষ্টি নামল। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। কি নারকীয় পাশবিক নির্যাতনের শিকারটাই না হয়েছিল টগরিদি আর লতি। আচ্ছা, এনারা কি কোনোদিন এই হসপিটাল থেকে মুক্তি পাবে না? কি হবে এনাদের? এমন অনেক প্রশ্ন মনে আসতে লাগলো। আমাদের ধারণার বাইরেও কত কিছু ঘটে চলেছে যার কোনো ব্যাখ্যা নেই। কার সাথে কখন কি ঘটবে তার কোনো ঠিক নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিচ্ছু বের হলো না। আমরা নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটা দিলাম। শুধু যাবার সময় পিছন ফিরে তাকাতে ফার্স্ট ফ্লোরে চোখ গেল। দেখলাম একটা বছর 17 মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে এক মায়াবী হাসি। লতি। আর তার পাশে দাঁড়িয়ে আছে নার্সিং ইনচার্জ টগরিদি। হাত নেড়ে বিদায় জানানোর সময় আমার চোখ পড়ল টগরিদির কনুইয়ের ওপর একটা বড় জরুলের দাগ জলজল করছে। সেদিন তাহলে মূর্ছা যাওয়ার আগে যে হাত দেখেছিলাম সেটা টগরিদি ছিল। সারা গা কাঁটা দিয়ে উঠল। মাম্মাম একটু বিরক্ত হয়ে বলল, ওই তো দেখ, তোর বাপি গাড়ি নিয়ে চলে এসছে। গাড়িতে উঠতে যাব এমন সময় এক ঠান্ডা হাওয়া গা ঘেঁষে বেরিয়ে গেল, আর কানে কানে যেন ফিসফিসিয়ে বলে গেল, দাদা বাবু চলে যাচ্ছেন, থাকবেন না এই হাসপাতালে? ও ধুরি, হসপিটালে? আমার গোটা শরীর হিমশীতল হয়ে গেল। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, লতিকে বাঁচাতে যে এসেছিল তার হাতে কিসের চিহ্ন ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। রঘুনাথপুর গ্রামের জামাই ষষ্ঠী এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, অনেক দূর থেকে শুনেছেন যে বন্ধুরা, তাদের মধ্যে রয়েছে নেপাল থেকে বলেছেন বিক্রম,
তামিলনাড়ু থেকে বলেছেন বিশ্বজিৎ সিং, গুজরাট থেকে গৌরব মাঝি, কাতার থেকে দীপঙ্কর মণ্ডল, অন্ধ্রপ্রদেশ থেকে বলেছেন তন্ময় বাহাদুর, কর্ণাটক থেকে ফিরোজা খানম, মুম্বাই থেকে বলেছেন বিক্রম জানা। এছাড়াও যারা বলেছেন তারা হলেন শঙ্কর মণ্ডল বারুইপুর থেকে, সাহেব ধারা বলেছেন উদয়নারায়ণপুর থেকে, পবিত্র সর্দার বলেছেন রাজীবপুর মালিকবেড়িয়া থেকে, মালদা থেকে মিতুশ্রী চৌধুরী, শুভ দাস সাবাং থেকে, উলুবেড়িয়া থেকে শুভা দলুই, মিঠুন বলেছেন হাওড়া সাঁতরাগাছি থেকে, কলকাতা থেকে দেবী পান্ডা, সল্টলেক থেকে বলেছেন বৈশাখী, সোমনাথ হালদার বলেছেন মথুরাপুর থেকে, হাওড়া ডোমজুর থেকে তন্ময়, স্নেহা পুরকাইত বলেছেন দক্ষিণ 24 পরগনার রায়পুর থেকে, ব্রততী বোস বলেছেন ব্যারাকপুর থেকে, দুর্গাপুর থেকে সুমি, হলদিয়া থেকে বলেছেন নিবেদিতা, পূর্ব বর্ধমান থেকে বলেছেন রাজ কোঙ্গার, উলুবেড়িয়া থেকে আজিজুল রয়, খড়গপুর থেকে মিলন দোলাই, সুন্দরবন চুনাখালী থেকে আলমগীর, রূপা দাস বলেছেন নৈহাটি থেকে, বেহালা থেকে সুপ্রিয়া পাল, তমলুক থেকে বলেছেন শ্রুতি, হুগলি থেকে মল্লিকা বারিক, চাকদা বিষ্ণুপুর থেকে মিষ্টি শুভ্রা রয়, গড়িয়া থেকে বলেছেন মৌ, সুন্দরবন থেকে বিশ্বনাথ গায়েন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।